শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা। প্রতি বছর অসংখ্য ভক্ত এখানে আসেন মায়ের দর্শন করার উদ্দেশ্য নিয়ে। এই শহরের আবহাওয়ার অনুকূলতার কারণে ভক্তদের আসা যাওয়া সারা বছরই লেগে থাকে। আবার অনেকে আশা স্থির করলেও এসে উঠতে পারেন না। কেন? কারণ তাদের কাছে সঠিক তথ্য থাকে না বলে। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজে আপনারা কাটরা পৌঁছবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, কাটরা বাজার কীরকম, সেই সমস্ত তথ্য। তার সঙ্গে থাকবে মায়ের দর্শনের কি কি বিধি নিষেধ আছে, আর কোন কোন ব্যাপারগুলোতে আপনারা সচেতন হয়ে যাত্রা শুরু করবেন। যদি পায়ে হেঁটে যাত্রা করতে সক্ষম না হন, তবে হেলিকপ্টারে কিভাবে বুক করবেন, বা আধাকুমারী থেকে ব্যাটারি চালিত গাড়িও কিভাবে বুক করবেন, এই তথ্য দেওয়া থাকবে এই ভিডিওতে। প্রথমে আসি বেস্ট টাইম ফর ট্রাভেল। মাতা বৈষ্ণোদেবী যাত্রা করার বেস্ট টাইম কি? মায়ের এখানে বেস্ট টাইম, ওয়ার্স্ট টাইম এই সমস্ত বলে কোনো ব্যাপার নেই। মায়ের ভক্তদের জন্য মায়ের দরবার সারা বছরই খোলা থাকে। তবে হ্যাঁ, একটা ব্যাপারে সচেতন করব, সেটা হলো যে কোনো উৎসবের দিনগুলিতে, এই যেমন নবরাত্রি, সংক্রান্তি, বসন্ত পঞ্চমী বা ক্রিসমাস নিউ ইয়ারে এখানে প্রচুর ভক্ত আসেন, যার ফলে এখানে সাংঘাতিক ভিড় দেখা যায়। ভিড় যদি আপনাদের অসুবিধের কারণ না হয়ে থাকে, তবে বছরের যে কোনো সময় এখানে আসতে পারে। এবার প্রশ্ন হচ্ছে, কাটরায় আসবেন কিভাবে? কাটরায় আসতে গেলে সবার আগে আপনাকে পৌঁছতে হবে জম্মুতে। জম্মুতে রেল স্টেশন, এয়ারপোর্ট দুটোই আছে। ধরে নিলাম আপনারা কলকাতা থেকে আসবেন, সেই ক্ষেত্রে কলকাতা থেকে জম্মুর সরাসরি 3টে ট্রেন আছে। ফার্স্ট 13151 কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস, 2 12331 হাওড়া টু জম্মু হিমগিরি এক্সপ্রেস, আর 3 22317 শিয়ালদা টু জম্মু হামসাফার এক্সপ্রেস। এই ট্রেনগুলির টাইমিং আর ফেয়ার চার্ট আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা পজ করে দেখে নিতে পারেন। এবার ধরুন আপনারা এই ট্রেনগুলিতে টিকিট পেলেন না, সেক্ষেত্রে সবথেকে সহজ উপায় হলো দিল্লি চলে আসা। কলকাতা থেকে দিল্লি প্রচুর ট্রেন আছে, সেই সব ট্রেনের ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। এবার দিল্লি তো পৌঁছলেন, কিন্তু কাটরা আসবেন কিভাবে? দিল্লি থেকে কাটরা যাওয়ার প্রচুর ট্রেন আছে, তার একটা তালিকা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা আপনাদের সময় মতো করে যে কোনো একটা ট্রেনে বুকিং করে নিতে পারেন। যদি আপনারা ট্রেনে আসতে না চান, তবে কলকাতা থেকে জম্মুর ওয়ান স্টপ ফ্লাইটও পেয়ে যাবেন, যা আপনাকে কয়েক ঘন্টার মধ্যে কলকাতা থেকে নিয়ে আসবে সোজা জম্মুতে। সময় মতো টিকিট কাটলে ভাড়া অনেকটাই কম পড়ে। আপনারা মেক মাই ট্রিপ বা ক্লিয়ার ট্রিপ বা এয়ারলাইন্সের ডাইরেক্ট ওয়েবসাইট থেকেও টিকিট কাটতে পারেন। এদের অনেক রকম ডিসকাউন্ট চলে সারা বছর, এগুলো অ্যাভেল করলে অনেকটাই কমে ফ্লাইট টিকিটস হয়ে যাবে। জম্মু তো পৌঁছলেন, কিন্তু ওখান থেকে কাটরা আসবেন কিভাবে? উত্তর হলো, জম্মু পৌঁছে আপনারা দুভাবে কাটরা আসতে পারেন। এক, বাসে করে। স্টেশন বা এয়ারপোর্ট পৌঁছে আপনারা একটা টোটো বা গাড়ি করে চলে আসুন জম্মু বাস স্ট্যান্ডে। সেখান থেকে কাটরাগামী বাস ধরলে ওই আনুমানিক 100 টাকা প্রতিজনে পৌঁছে যাবেন কাটরা। আর 2, প্রাইভেট গাড়ি বুক করা। এই গাড়ি মেক মাই ট্রিপ বা উবেরের আউট স্টেশন থেকে বুক করা যায়। আপনারা চাইলে জম্মুতে নেমেও দরদাম করে গাড়ি ভাড়া করতে পারেন কাটরার জন্য। জম্মু থেকে কাটরার দূরত্ব আনুমানিক 45 কিলোমিটার মতো, সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা। হাতে সময় থাকলে একদিন জম্মুতে থেকে ওখানকার দ্রষ্টব্যগুলি দেখেও কাটরার উদ্দেশ্যে যাত্রা শুরু করতে পারেন। জম্মুতে কি কি দেখার জায়গা আছে তা আর এই ভিডিওতে বললাম না। আপনারা কাশ্মীর সংক্রান্ত এরম ট্যুর গাইড ভিডিও চাইলে আমাকে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন। এবার আসি, কাটরা এলে আপনারা থাকবেন কোথায়?
কাটরায় থাকার জন্য প্রচুর হোটেল ও গেস্ট হাউস আছে। আপনারা যখন কাটরা বাজার নামবেন তখন অনেক স্থানীয় লোকেরা এগিয়ে আসবে আপনাদের থাকার হোটেলে নিয়ে যাবার জন্য। সেগুলিতে ভুলেও এগোবেন না। তার চেয়ে বরং আগে থেকে হোটেল বুক করে যাবেন, তাতে সময় ও টাকা দুটোরই সদ্ব্যবহার হবে। কাটরায় থাকার জন্য মাতা বৈষ্ণোদেবী ট্রাস্টের নিজস্ব হোটেল আছে, এর নাম হোটেল নিহারিকা। এই হোটেল প্রাঙ্গণে আপনারা খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো দেবার ব্যবস্থা সবই পেয়ে যাবেন। এই হোটেলের বুকিং একমাত্র অনলাইনের মাধ্যমে হয়ে থাকে। অন্য কেউ বা কোনো এজেন্ট যদি আপনাকে বলে এখানে বুকিং করে দেবে, তাহলে একেবারেই বিশ্বাস করবেন না। এর লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এখানে বুকিং করতে গেলে আপনাদের একটা ব্যাপারে মাথায় রাখতে হবে, সেটা হলো এই হোটেল মাত্র একদিনের বুকিং পারমিট করতে দেয়, এবং তার জন্য যারা যারা থাকবে তাদের ভ্যালিড ডকুমেন্ট আইডি দিতে হবে। যদি আপনারা 2 দিন বা তার বেশি বুকিং করতে যান তবে আপনাদের একটা আইডি ছাড়া অন্য আইডি দিতে হবে। যদি আপনারা 2 দিন বা তার বেশি বুকিং করতে চান তবে আপনাদের একটা আইডি ছাড়া আরও একটা আইডি দিতে লাগবে। সেই দিনের জন্য আলাদা করে আবার নতুন করে বুকিং করতে হবে। এছাড়াও কাটরাতে অনেক ভালো ভালো হোটেল আছে, যার মধ্যে কয়েকটা নাম আমি স্ক্রিনে রাখলাম, আপনারা পজ করে দেখে নিতে পারেন। কাটরাতে এই সমস্ত হোটেলগুলো বুকিং করার আগে ভালো করে গুগলে রিভিউ দেখে তবেই বুক করবেন। এরকম অনেক হোটেলেই কমপ্লেন আমরা শুনতে পাই যে তারা নাকি যাত্রীদের অবর্তমানে ব্যাক সার্চ করেছেন। এবার পরের কথা হলো কাটরায় খাবার ব্যবস্থা কি। এখানে প্রায় প্রত্যেক হোটেলই নিজস্ব রেস্টুরেন্ট আছে আর প্রায় 24 ঘন্টাই খোলা। তাছাড়া কাটরা বাজারেও প্রচুর খাবার দোকান পেয়ে যাবেন, যেখানে খুব অল্প মূল্যে ভালো খাবার পরিবেশন করে থাকে। একটা ব্যাপার খেয়াল রাখবেন, এখানে ননভেজ আর অ্যালকোহলিক আইটেমস পুরোপুরি নিষিদ্ধ। চলুন এবার যাত্রা শুরু করার আগে কি কি জিনিসগুলো খেয়াল রাখতে হবে সেগুলো আমরা দেখে নিই। প্রথম, হালকা পোশাক পরবেন। ভালো হয় যদি ট্রেকিং ক্লোথস ব্যবহার করেন, এগুলো ওজনে হালকা ও অনেক বেশি কমফোর্টেবল হয়ে থাকে। 2, জলের বোতল ক্যারি করবেন। পথে অবশ্য পানীয় জলের জায়গা আর দোকান দুটোই পেয়ে যাবেন, কিন্তু তবুও নিজেদের একটা জলের বোতল ক্যারি করবেন। 3, লাঠি কিনে নেবেন যাত্রা শুরুর আগে, এতে আপনাদের হাঁটতে সুবিধা হবে। 4, যাবার পথে প্রচুর এবং নানা রকম খাওয়া দাওয়ার দোকান পেয়ে যাবেন, সেখানকার জন্য নিজের কাছে প্রয়োজন মতো যথেষ্ট ক্যাশ রাখবেন, যাতে ইউপিআইতে প্রবলেম হলে মুশকিলে না পড়তে হয়। 5, সবথেকে দরকারি, যাত্রা আরএফআইডি কার্ড সংগ্রহ করতে হবে। হোটেল নিহারিকার নিজস্ব কাউন্টার আছে, যদি সেখানে ওঠেন তাহলে সেখান থেকেও করিয়ে নিতে পারেন, আবার কাটরা মার্কেট থেকেও করিয়ে নিতে পারেন। এই কার্ড পেতে গেলে আগে আপনাদের যাত্রা রেজিস্ট্রেশন স্লিপ সংগ্রহ করতে হবে। আপনারা এই স্লিপ সেন্টার থেকেও করাতে পারেন, আবার অনলাইনও করাতে পারেন। অনলাইনের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এই স্লিপ দেখানোর পরই আপনাদের আরএফআইডি কার্ড দেবে। 6, মোবাইল ছাড়া কোনো রকম ইলেকট্রিক্যাল গ্যাজেটস সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যাত্রা শুরু করার আগে স্ক্যানিং কাউন্টারে সেগুলো ধরা পড়লে আর আপনাদের এগোতে দেবে না। অতএব মোবাইল, চার্জার আর পাওয়ার ব্যাংক ছাড়া আর কিচ্ছু সঙ্গে ক্যারি করবেন না। যদি আপনারা পায়ে হেঁটে যাত্রা করতে না চান তবে হেলিকপ্টারে ডাইরেক্ট সাঁজিছাতে অবধি যেতে পারেন। ওখান থেকে ভবনস প্রায় একটুখানি নিচু পথ। এই হেলিকপ্টারের সিট খুবই সীমিত, আগে থেকে বুকিং না করে গেলে ওখানে গিয়ে একদমই এর সিট পাওয়া যায় না। এই সার্ভিসও মন্দির ট্রাস্টের আন্ডারে, এর বুকিং লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। ব্যাটারি অপারেটেড কার এখানে শুধুমাত্র আধা কুমারী থেকে ভবনস অবধি আছে। এই কারগুলো আপনি তখনই অ্যাভেল করতে পারেন যদি আসার আগে অনলাইন বুকিং করে আসেন। এখানে এই গাড়িতে অফলাইন বুকিং একদমই হয় না। আপনাদের যদি বুকিং না থাকে তবে এরা আপনাদের উঠতেও দেবে না। এই ব্যাপারে এনারা প্রচুর স্ট্রিক্ট এবং প্রয়োজন পড়লে দুর্ব্যবহারও করেন, তাই আগে থেকে এই ব্যাপারগুলি খেয়াল করে বুক করে আসবেন। এর বুকিং লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম।
ভবন সে মাতা রানী দর্শন করার পর ভৈরবনাথজি দর্শন করা উচিত। বলে নাকি ভৈরবনাথজির দর্শন না করলে আপনাদের যাত্রা অসম্পূর্ণ থেকে যাবে। এই ভৈরবনাথজির দর্শন ভবনস থেকে আরও 1 কিলোমিটার উপরে। তবে এখানে যাওয়ার জন্য রোপওয়ের ব্যবস্থা আছে। আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন, আবার এই রোপওয়েও ব্যবহার করতে পারেন। এই রোপওয়েও আপনাকে আগে থেকে অনলাইনে বুক করে আসতে হবে। চলুন আমরা এবার দেখে নিই কিভাবে শ্রীমাতা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ডের ওয়েবসাইট থেকে হোটেল বা গেস্ট হাউস, হেলিকপ্টার, ব্যাটারি অপারেটেড কার আর রোপওয়ে বুক করবেন। এই হলো শ্রীমাতা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট। এইখানে ব্রাউজারে গিয়ে তারপর আপনাকে এই লগ ইন সার্ভিস বলে যে বাটনটা আছে এখানে ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পরে এই রকম একটা পেজ খুলবে, সেখানে ওকে প্রেস করুন। এইটা হলো লগ ইন পেজ। এইখানে যে কোনো বুকিং করার আগে আপনাদেরকে লগ ইন করতে হবে। লগ ইন হওয়ার পর এইরকম একটা পেজ দেখতে পাবেন। আপনাদের সমস্ত বুকিং, यात्रा पर्ची রেজিস্ট্রেশন, হোটেল বুকিং, ব্যাটারি কার, হেলিকপ্টার বা কেবল রোপওয়ে, তার সমস্ত বুকিং কিন্তু এই পেজটা থেকে হবে। চলুন এক এক করে দেখে নিই কীভাবে কি বুক করবেন। প্রথমে আমরা যাব यात्रा पर्ची রেজিস্ট্রেশনে। সেটা করতে গেলে এই যে অপশনটা দেখছেন यात्रा पर्ची, এইখানটা ক্লিক করবেন, একটা পেজ খুলবে। এই পেজেতে আপনাদেরকে কারা কারা তীর্থযাত্রীরা আছেন তাদের ডিটেলস দিতে হবে। সবার সব ডিটেলস লাগবে না, যেমন যে এই বুক করছেন তিনি তার নাম এখানে দেবেন। যদি তিনিও যান তবে তার নামটাও এখানে দেবেন। যদি তিনি না যান তাহলে এমন কোনো ব্যক্তি যে গ্রুপে থাকবে তার নামটা অ্যাজ আ প্রাইমারি পিলগ্রিম নেম হিসেবে দিতে পারেন। তার মোবাইল নম্বর, তার ইমেল আইডি, অ্যাড্রেস লাইন, স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড। এবার আপনাকে বলতে হবে কতজন তীর্থযাত্রী আছে আপনাদের সঙ্গে। আপনি এখানে লিঙ্কে ক্লিক করবেন এবং লিস্ট থেকে কটা সংখ্যা আছে সেই সংখ্যাটা চুজ করে নেবেন। যদি 5 জনের বেশি হয়ে থাকে তাহলে 2বার রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে হবে। আমি এখানে 3টে ক্লিক করলাম। আর ভিজিটিং ডেট সাপোজ আমি এই 30শে জুন দিলাম, ওকে করলাম। এইখানে আপনারা দেখতে পাবেন কতজনের অ্যাভেলেবিলিটি এখনও আছে। এখানে বলছে 30th জুন 6752 অ্যাভেলেবিলিটি আছে এই নাম্বারের। এরপর প্রত্যেকের নামটা এখানে লিখবেন, এই জায়গায় কি জেন্ডার সেটা দেবেন, বয়স কত আর কি প্রুফ দিচ্ছেন। ফর এক্সাম্পল আমি এখানে লিখলাম এ কে বোস, মেল, এক্সাম্পল 43। আধার নাম্বার এখানে দেখতে পাবেন যে আধার, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট বা ভোটার আইডি কার্ড। আমি সাপোজ দিলাম আধার কার্ড। আধার কার্ড দেওয়ার পর এখানে আধার কার্ড নাম্বার দিতে হবে, তারপর নেক্সট পিলগ্রিম। এই করে এইখানে টার্মস অ্যান্ড কন্ডিশনস ক্লিক করে আপনাকে সাবমিট প্রেস করতে হবে। সাবমিট প্রেস করার পর আপনারা একটা পিডিএফ পাবেন, ওইটা প্রিন্ট আউট করে সঙ্গে রাখলেই হবে। ওটাই হচ্ছে यात्रा पर्चिর রেজিস্ট্রেশন স্লিপ। ওইটা দেখানোর পরই আপনাদেরকে RFID কার্ড দেওয়া হবে। তাহলে নেক্সট আমরা কি দেখব? হোটেল অ্যাকোমোডেশন কি করে আমরা বুক করব। তার জন্য আমরা এই লিঙ্কটায় ক্লিক করব, অ্যাকোমোডেশনে ক্লিক করার পরে আমাদের এরকম একটা পেজ খুলে আসবে। এখানে দিয়েছে লোকেশন। একটা কথা বলে দিই, শ্রীমাতা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ডের হোটেল অনেক জায়গাতেই আছে। জম্মুতেও আছে, আদাকুমারিতেও আছে, ভবনসে আছে। আপনারা সাপোজ যদি জম্মুতে এসে এক রাত্রি থাকতে চান কিন্তু মাতা বৈষ্ণোদেবী ট্রাস্টেড হোটেলেই থাকতে চান, তবে এখান থেকে জম্মু লোকেশন ক্লিক করতে পারেন। যদি কাটরায় থাকতে চান তাহলে কাটরা, ওপরে ভবনসে যদি এক রাত্রি থাকতে চান ভবনসে, আদাকুমারিতে যদি এক রাত্রি থাকতে চান তাহলে আদাকুমারিতে, আর সাঞ্জি চাট মানে যেখানেতে হেলিকপ্টার যায় সেই জায়গায়ও যদি এক রাত্রি থাকতে চান তাহলে সাঞ্জি ছাতে ক্লিক করতে পারেন। আমি এখানে কাটরা ক্লিক করলাম। এবার আমাকে দেখতে হবে আমি কিরম অ্যাকোমোডেশন চাই। সাপোজ আমি রুম চাই, ওকে। এখানে হচ্ছে নাম্বার অফ ডেজ। কারেন্টলি আমি যেরকম বললাম শুধু একদিনের বুকিং দেওয়া হয়। তো এখানেতে লিস্টে ক্লিক করার পরে এখানে আর কোনো নাম্বার অফ ডেজ থাকবে না, শুধু একই থাকবে। এটা দেওয়ার পরে আমরা দেখব চেক ইন ডেট কবে। এখানে দেখে নেব কবে কবে ডেট অ্যাভেলেবেল। তো
রাইট নাও সাপোজ ধরে নিলাম 4th জুলাই অ্যাভেলেবল আছে। এখানে নিহারিকাতে কি কি রুম অ্যাভেলেবল আছে সেটার একটা লিস্ট আপনাকে দিয়ে দেবে। যেমন 2 বেডেড এত টাকা রেন্ট, 4 বেডেড এত টাকা রেন্ট, 2 বেডেড এসি এটাও এত টাকা রেন্ট। আপনি যেকোনো একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এটা ইয়েলো হয়ে যাবে। নাম্বার অফ রুমস চাই। নাম্বার অফ রুমস একটাই পাবেন অ্যাজ পার অ্যাজ দ্য নাম্বার অফ পিলগ্রিমস। প্রত্যেকটা রুমে 2 জন করে পিলগ্রিমস অ্যাকোমোডেট করা যায়, কিন্তু মাঝে মাঝে ওরা 3 জনও অ্যাকোমোডেট করে থাকেন। সেটা আপনাদেরকে গিয়ে সেখানে কথা বলতে হবে। তো রাইট নাও আমি এখানে 2 সিলেক্ট করলাম। নাম্বার অফ চিলড্রেন 10 বছরের নিচে সেটা কেউ নেই, ঠিক আছে। এখানে প্রাইমারি পিলগ্রিম ডিটেলস দিতে হবে, নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, অ্যাড্রেস, আর এইখানেতে আধার প্রুফ। এইটাতে ক্লিক করার পর সাপোজ আমি আপনাদেরকে দেখাই, এখানে দিলাম AK ফোন অ্যাড্রেস, এখানেতে আমি গিয়ে মেল লিখলাম, এজ দিলাম 43, আইডি প্রুফ আধার, যে কোনো আপনাদের দেখানোর জন্যই আমি র্যান্ডম নাম্বার দিচ্ছি, আপনারা কিন্তু ভ্যালিড আইডি দেবেন। আর সেকেন্ড আমি দিলাম বসি লিখি, ফিমেল, 40, আধার কার্ড, আমি এগ্রি করলাম, এগ্রি করে আমি সাবমিট। আচ্ছা, নাম্বার অফ চিলড্রেন 0। ওকে, এবার ফাইন। এবার আমরা সাবমিটে ক্লিক করলাম। এই ব্যাপারটা এসে গেল। এখানে গিয়ে আপনাদেরকে পেমেন্ট করতে হবে। ওয়ান্স দ্য পেমেন্ট ইজ ডান, আপনারা একটা কনফার্মেশন পাবেন। সেইটা অবশ্যই 2টো করে কপি নিয়ে যাবেন, আপনাদের প্রয়োজন হবে। এইভাবে আপনারা শ্রীমাতা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ওদের নিজস্ব হোটেলে বুকিং করতে পারেন। এবার প্রশ্ন হচ্ছে ব্যাটারি কার কিভাবে বুক করবেন? সেম ওই ড্যাশবোর্ড থেকে এই যে অপশনটা দেখছেন ব্যাটারি কার, এইখানটা ক্লিক করলেন। ক্লিক করার পর আপনাদের ক্যাটাগরি চুজ করতে হবে। সিনিয়র সিটিজেন বা কেউ যদি ডিসেবলড পারসন থাকে তাদেরকেও এরকম ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। আমি এরকম জেনারেল ক্যাটাগরি সিলেক্ট করলাম। এবার প্রশ্ন হচ্ছে কীরকম জার্নি দরকার, আধা কুমারী থেকে ভবনস না ভবন থেকে আধা কুমারী? অনেকে বা ম্যাক্সিমাম আধা কুমারী থেকে ভবনসই ব্যাটারি অপারেটেড কার নিয়ে থাকেন। যেহেতু ফেরার পথটা ঢালু, সেই জন্যে কষ্ট কম হয়, আর সেই জন্যেই গাড়ি সেই সময় বুক করা হয় না। তো আপাতত আপনাদের দেখানোর জন্য আমি আধা কুমারী টু ভবনসি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে জার্নি ডেট দেখব। জার্নি ডেট এইখানে সাপোজ অ্যাভেলেবেল আছে ফার্স্ট, 4টে অ্যাভেলেবেল আছে 1টার সময়। আমি ক্লিক করলাম। নাম্বার অফ পিলগ্রিমস 1, ব্যাটারি চিলড্রেন 0, গ্রিন 450। এবার সেম একই প্রসেস, এখানে প্রাইমারি পিলগ্রিমের নাম দিয়ে আপনি যেই টার্মস অ্যান্ড কন্ডিশনস ক্লিক করে প্রসিড করবেন, আপনাকে পেমেন্ট একটা সাইন আসবে, সেই থেকে আপনাদের একটা পিডিএফ আসবে যেটা আপনাদের জেনারেট করবে। পেমেন্ট করার পর আপনারা একটা পিডিএফ পাবেন, যেটা হবে আপনাদের স্লিপ যে আপনারা বুকিং করেছেন। সেইটা অবশ্যই 2টো প্রিন্ট আউট নিয়ে আপনাদের যাত্রা শুরু করবেন ভবনসের দিকে। তারপর হচ্ছে হেলিকপ্টার। হেলিকপ্টার বুকিং খুব তাড়াতাড়ি হয়ে যায়, সহজে হয় না। এবং আপনারা যদি ভাবেন যে আমরা কাটরায় পৌঁছে দেখব যদি হেলিকপ্টার অ্যাভেলেবেল থাকে, আমি এটুকু বলে দিচ্ছি 100% কোনো অ্যাভেলেবিলিটি থাকে না। আমি এমনও অনেক লোক দেখেছি যারা দিনের পর দিন ওয়েট করে আছে যাতে একটা হেলিকপ্টার সিট ক্যান্সেল হয় আর তারা সেটাকে অ্যাভেল করতে পারে। এই ক্যান্সেল সিটের জন্য ওরা প্রায় সারা রাত্রি সকাল 7টা অবধি ওয়েট করে থাকে যদি কোনো ক্যান্সেল হয়ে থাকে। আমি ধরে নিচ্ছি আপনারা এই সমস্ত কিছু করবেন না, সেই ক্ষেত্রে আপনাদেরকে আগে থেকে হেলিকপ্টারটা বুক করে রাখতে হবে। কি করে করবেন? সেম ড্যাশবোর্ডে গিয়ে হেলিকপ্টার ক্লিক করবেন। একটা এরকম এগ্রি টু প্রসিড আসবে, কি কি জিনিস নিয়ে যেতে পারবেন বা কি কি জিনিস নিয়ে যেতে পারবেন না। অবভিয়াসলি আপনারা যারা ফ্লাইটে ট্রাভেল করেন তারা এই সমস্ত থেকে ওয়াকেবল, আমি আলাদা করে কিছু বলছি না। তবে যারা জানেন না তারা একবার এই লিস্টটা দেখে নেবেন। এগ্রি টু কন্টিনিউ, প্রসিড। এবার এখানে দেখা যাচ্ছে কাটরা টু সঞ্জিছাত না জম্মু, ভবনস থেকে জম্মু।
এইটা এই জম্মু ভবন থেকে জম্মু অলমোস্ট 35,000 to 60,000 নিয়ে থাকে। ধরে নিলাম আপনারা এইটা করছেন না, আপনারা কাটরা থেকে সানজি ছাত অব্দি যাবেন। ক্যাটেগরি জেনারেল ক্যাটেগরি সিলেক্ট করলাম, নাম্বার 1 পিলগ্রিমসের ডিটেল দিয়ে যেই আপনারা এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশনস করে প্রসিড করবেন, আপনাদের পেমেন্টের একটা পেজ আসবে, সেটাতে পেমেন্ট করে দিলেই আপনারা একটা ট্রানজ্যাকশন পেয়ে যাবেন। এবার এখানে একটা কথা বলে দিই, 4,420 টাকা হচ্ছে বোথ ওয়ে ফেয়ার। ধরুন আপনি শুধু উঠতে চান কিন্তু হেঁটে নামতে চান, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে এখানে কাটরা টু সানজি ছাত এইটা ক্লিক করবেন। এরপর গ্লোবাল ভেক্ট্রা, জার্নি ডেট সাপোজ 30, 2,210 টাকা, অ্যাভেলেবিলিটি একটা, সেম প্রসেস, শুধু ফেয়ারটা অর্ধেক হয়ে যাবে। এইভাবে আপনারা হেলিকপ্টার সার্ভিস বুক করতে পারেন, কিন্তু হেলিকপ্টার সার্ভিসের অ্যাভেলেবিলিটি ডিপেন্ড করবে এই চার্টটার উপরে। এখানে রেডগুলো মানে হচ্ছে সমস্ত বুক হয়ে গেছে, আর গ্রিনগুলো মানে হচ্ছে এই দিন বুকিংস অ্যাভেলেবেল। এইটা খেয়াল করেই আপনারা বুক করতে পারেন। একটা বেস্ট রেকমেন্ডেশন বলবো, ট্রেনের টিকিট বা ফ্লাইটের টিকিট কাটার আগে আপনারা হোটেল আর হেলিকপ্টার বুক করে নিন। এরপর ওই দিনগুলোকে বেস করে আপনারা নিজেদের যাওয়া আসা ট্রেনের টিকিট বা ফ্লাইটের টিকিট বুক করতে পারেন। এবার ফোর্থ আমরা একটা কি দেখছি, এটা হচ্ছে রোপওয়ে। চলুন রোপওয়েটা আমরা একবার দেখে নিই। নাম্বার অফ পিলগ্রিমস 1, নাম্বার অফ ইনফ্যান্টস 0, রুট ভবানজি ব্যানার্জি টু আবার ভবন, মানে ভবনস থেকে আপনাকে ভৈরবনাথজির ওখানে নিয়ে যাবে, আবার ভৈরবনাথজির ওখান থেকে ভবনসে নিয়ে আসবে। বেশ, জার্নি ডেট কোনটা অ্যাভেলেবেল আছে দেখি। সাপোজ 4th জুলাই আমি করলাম, 100 টাকা। এখানে স্লট দেওয়া আছে 7টা থেকে 12টা, 12টা থেকে 4টে পর্যন্ত, যে কোনো একটা টাইম আপনারা ক্লিক করে নিন। রিটার্ন ডেটও এখানে দেওয়া আছে, রিটার্ন টাইম স্লটও দেওয়া আছে যে 2টো থেকে 6টার মধ্যে। 6টায় কিন্তু রোপওয়ে বন্ধ হয়ে যায়, আবার খুলবে পরদিন সকাল 7টায়। এখানে পিলগ্রিম ডিটেলস দিলেন, অ্যাড্রেস দিলেন, আবার এগ্রি করলেন, প্রসিড করে পেমেন্ট পেজ আসবে, সেটাতে পেমেন্ট করে দিলে একটা স্লিপ পাবেন, ওই স্লিপের 2টো কপি নিয়ে যাবেন। এইভাবে বিনা কোনো এজেন্টে বা থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনারা ডাইরেক্ট শ্রীমাতা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যাত্রা পারচি, হোটেল, কার, হেলিকপ্টার বা রোপওয়ে বুক করতে পারেন। চলুন তাহলে আমরা ট্যুর আইটেনারিটা একবার দেখে নিই। ফার্স্ট ডে কি হচ্ছে, আমরা কাটরায় পৌঁছচ্ছি। কাটরায় পৌঁছে আমরা চেক ইন করবো এবং সেদিনটা রেস্ট। পরের দিন সকাল সকাল আমাদের যাত্রার জন্য বেরিয়ে যেতে হবে। ইউজুয়ালি যদি আপনারা চান যে ব্রেকফাস্ট করে বেরোবেন, তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। যদি সন্ধে বা বিকেলের মধ্যে আপনাদেরকে ফিরতে হয়, তাহলে আমি বলবো ভোর 6টা নাগাদ বা তারও আগে যাত্রার জন্য বেরিয়ে পড়ুন। তাহলে মোট কথা কি দাঁড়াচ্ছে, সকাল 6টায় যাত্রা আরম্ভ হচ্ছে। এবার যাত্রা শুরু করার পথে আমরা প্রথমে কি দেখব, বানগঙ্গা। বানগঙ্গা দেখার পর আমাদের কাছে আসবে আধা কুমারী। আধা কুমারীর পর সোজা আসবে ভবনস, যেখানে মাতা রানীর আসল মন্দির। ভবনসেতেই আপনাদের প্রায় 1 থেকে 2 ঘন্টা সময় লেগে যেতে পারে, ডিপেন্ড করছে ভিড় কিরকম। যদি পুরোপুরি ফাঁকা থাকে তাহলে আধ ঘন্টার মধ্যেও হয়ে যেতে পারে, আর যদি ভিড় থাকে তাহলে 2 থেকে 3 ঘন্টাও লাগতে পারে। হাতে যথেষ্ট টাইম নিয়ে তবে সমস্ত কিছু প্ল্যান করবেন। ভবনসে তো মাতাজির দর্শন হয়ে গেল, এবার আমরা কি করব, আমরা যাব ভৈরবনাথে। ভৈরবনাথজির দর্শনের পরে আমরা নেমে আসব। নেমে এসে সেদিনকে সে রাত্রিটা কাটরায় রেস্ট। আপনাদের যদি সেরকম প্রবলেম না থাকে, তাহলে আমি রেকমেন্ড করব তার পরের দিনটা কাটরায় থাকুন, কাটরার লোকাল বাজার দেখুন, কাটরায় শপিং করুন। তার পরের দিন মানে নেমে আসার পরের দিনকে আপনাদের যাত্রা আবার রিজিউম করবেন। এতে কি হবে, আপনাদের ধকলও হবে না, শরীরে বেশি চাপও পড়বে না, আর খুব ভালোভাবে সেই জায়গাটা ঘুরে দেখতে পারবেন। তাহলে কি দাঁড়াচ্ছে, আবার নাইট অ্যাট কাটরা।
তার পরের দিন আপনারা বেরিয়ে পড়ুন আপনাদের নতুন যাত্রায়। এবার যদি পায়ে উঠতে খুবই অসুবিধা হয়, যে অতখানি আপনারা উঠতে পারবেন না কিন্তু নামতে কোনো অসুবিধে নেই, তাহলে আমি অন্যভাবে এই আইটিনারিটা বানিয়ে দিচ্ছি। কি হবে? ফার্স্ট ডে রিচ কাটরা, সেকেন্ড ডে রিচ ভবন্স বাই হেলিকপ্টার। হেলিকপ্টার যেখানে নামাবে সেখান থেকে ভৈরবনাথজি বেশি দূরত্ব না, ওখান থেকে নামার সময় আপনারা ভৈরবনাথজি দর্শন করে নিতে পারেন। ভৈরবনাথজি দর্শন, তারপর আপনারা গেলেন ভবনসে মাতারানী দর্শন করার জন্য। দর্শন হয়ে যাওয়ার পর আপনারা নিচে নামতে থাকুন। যদি আপনারা হেলিকপ্টারে না ফিরতে চান, দুভাবে হয়। আইদার আপনারা ভবনস থেকে একটা গাড়ি বুক করে রাখুন, যেটা ব্যাটারি অপারেটেড গাড়ি করে আপনারা আধা কুমারী ডাইরেক্টলি চলে আসতে পারেন, নয়তো আপনারা হাঁটতে থাকুন। আমি এক্স্যাক্টলি টাইমটা বলছি না কতক্ষণ লাগবে, কারণ এটা পাহাড়ি পথ। আপনাদের শরীর আর আপনাদের স্পিডের ওপর ডিপেন্ড করছে কতটা সময় লাগতে পারে। তো মোদ্দা কথা হলো, যদি আপনারা হেঁটেও নামুন বা গাড়িতেও নামুন, আপনাদের আসতে হবে আধা কুমারী পর্যন্ত। তাহলে ভবনসের পরে আমরা দেখে নেব আধা কুমারী। আধা কুমারীর পর আপনাদেরকে আরো বেশ কিছুটা নামতে হবে। নেমে আপনারা দেখবেন বানগঙ্গা আর বানগঙ্গা মায়ের মন্দির। বানগঙ্গা থেকে বেশি দূর নয় এক্সিট, ওইখান থেকে আপনারা বেরিয়ে সোজা হোটেলে চলে আসুন। সেই দিনটা থাকুন, তারপরের দিনটা থাকুন, বেরিয়ে যান কাশ্মীর বা ফিরেও আসতে পারেন। এই হলো মোটামুটি একটা ট্যুর আইটিনারি। এবার আপনারা নিজেদের সুবিধে মতন এই আইটিনারিটাকে কাস্টমাইজ করে নিতে পারেন। যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব তার সমস্ত উত্তর দেওয়ার জন্য। কাটরায় বা ভবনসে মায়ের যে মন্দির আছে, সেখানে কোনো রকম ইলেকট্রিক্যাল গ্যাজেটস, এমনকি ঘড়ি বা কোনো চামড়ার জিনিস নিয়ে প্রবেশ স্ট্রিক্টলি প্রহিবিটেড। যদি আপনারা এরকম কিছু ক্যারি করে থাকেন, তাহলে মন্দিরের বাইরে ফ্রি লকারও আছে এবং পেড লকারও আছে। এটা দুটোর মধ্যে যে কোনো একটা অ্যাভেল করে সেখানে জিনিসপত্র রেখে, এমনকি জুতো রেখে তারপর মায়ের দর্শনে যেতে পারেন। যখন আপনাদের মায়ের দর্শন হয়ে যাবে, যখন মন্দির থেকে বেরিয়ে আসবেন, আবার লকারে গিয়ে সেইগুলো কালেক্ট করে পুনরায় আপনাদের যাত্রা রেজিউম করতে পারেন। আজকের এই ভিডিও এই পর্যন্তই। আশা করছি এই ভিডিও আপনাদের আগামী কাটরা ভ্রমণে সাহায্য করবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর আমার এই ভিডিও এই প্রথম দেখে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। রাধে রাধে।